একাত্তর আমাদের গর্ব, একাত্তর আমাদের অহংকার। আমরা একাত্তরকে ধারণ করি। আমার দেশ শুধু একাত্তর নয়, আমার দেশ ধারণ করে 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানকেও। এই দুই মিলেই আমাদের আজকের অবস্থান। অথচ খুব বিস্ময়করভাবে খুব ব্যথিত হই আমরা যখন আমরা দেখি আমাদের প্রতিবেশী দেশের, আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী আমাদের বিজয় দিবসকে দাবি করে তাদের বিজয় দিবস হিসেবে, ভারতের বিজয় দিবস হিসেবে। আজকের দিনটি 16ই ডিসেম্বর আমাদের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। বিশেষ করে আজকে আমরা দুটি বিজয়কে একসাথে উদযাপন করছি, আমাদের জুলাইয়ের বিজয় এবং একই সাথে আমাদের 16ই ডিসেম্বর আজকের বিজয়। যে বিজয়টি কিছুদিন আগেও ছিল একটি নির্দিষ্ট দলের কিছু নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের একটি দিন। আজ এবারের বিজয় দিবস আমাদের সবার, সর্বসাধারণের, সব মানুষের। ঠিক এমন একটি দিনেই এসে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করলেন তাদের বিজয় দিবসে তাদের সেনারা যে ত্যাগ করেছে, আত্মত্যাগ করেছে, সেটা তাদের জাতিকে মহান করেছে, যেখানে বাংলাদেশের উল্লেখটি পর্যন্ত ছিল না। আমি ঠিক এই বিষয়টি নিয়ে কথা বলবো, নরেন্দ্র মোদীর সেই ফেসবুক পোস্ট নিয়ে কথা বলবো আমাদের কূটনৈতিক প্রতিবেদক বসির আহমেদের সঙ্গে। পুরো বিষয়টি আপনি জানেন, দেখেছেন। আজকে সারা দিন আমাদের এই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আলোচনা বলবো না, আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে, তেমনি আমরা ইন পার্সনও অনেকের প্রতিক্রিয়া পেয়েছি যারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আসলে খুব লজ্জাজনক মন্তব্য এটা। আমি তো মনে করি শুধু আমাদের না, ভারতের জন্য এই মন্তব্যটি লজ্জাজনক। এরকম এত প্রকাশ্য মিথ্যাচার আমরা দেখিনি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং ওভারঅল, যেহেতু আপনি ডিপ্লোম্যাটিক বৃত্তি করেন, বাংলাদেশ বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে আমি কথা বলার আগে সর্বপ্রথম আমি 71-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, যারা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। একই সঙ্গে আমি আজকে অত্যন্ত ক্ষুব্ধ, কারণ আমাদের এই মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের মহান অর্জনকে একমতো আমি মহান মুক্তিযুদ্ধ এবং তাদের যেখানে তাদের অবদান, এই অবদানকে রীতিমতো অস্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার যে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে আমি সেই সব যোদ্ধাদের স্মরণ করছি যারা আমাদের দেশকে রক্ষা করছেন। অর্থাৎ তিনি বলতে চান যে ভারতকে যারা রক্ষা করেছেন। তিনি কিন্তু এই প্রথমবারের মতো ভারতের সমস্ত প্রধানমন্ত্রী অতীতে প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষে তারা একটা বাণী বা বার্তা দিয়ে থাকেন। সেখানে ভারতীয় সেনাদের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মানুষ সবাইকে অভিনন্দন জানানো হয়, শুভেচ্ছা জানানো হয়। কিন্তু এবারে সম্পূর্ণ ব্যতিক্রম। বাংলাদেশ নাম আপনি যেমন উল্লেখ করেছেন, বাংলাদেশের নামটি পর্যন্ত তিনি মুখে উচ্চারণ করেননি বা তার লেখায় তিনি আনেননি। অর্থাৎ এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটি বিষয় বলে আমার কাছে মনে হয়। কারণ আমরা দেখেছি 5 আগস্টে যে ঘটনাটা ঘটে গেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 আগস্ট যে ঘটনাটি বাংলাদেশে ঘটে গেছে, সেই ঘটনা থেকে আসলে ভারত কোনো ধরনের কোনো শিক্ষাই নেয়নি। তারা যদি কোনো শিক্ষা নিত তাহলে আজকে নরেন্দ্র মোদী এই ধরনের কোনো মন্তব্য করতে পারতো না, যেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এক প্রকার অস্বীকার করার শামিল বলে আমি মনে করি। আর এক কথায় বলতে গেলে আসলে ভারতের প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা এক প্রকার নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। কারণ আমি জানি, আপনি জানেন, বাংলাদেশের মানুষ জানে, ভারতের মানুষ জানে, এমনকি সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল প্রায় 9 মাস ধরে। সেখানে আমাদের রেজিস্টার্ড মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। আমাদের মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ জীবন দিয়েছে 30 লক্ষ। আর ভারতীয় সৈন্যরা এই যুদ্ধে অংশ নিয়েছিলেন 1971 সালের 2রা ডিসেম্বর, আর আমাদের দেশ স্বাধীন হয় 1971 সালের 16 ডিসেম্বর। অর্থাৎ ভারতীয় সৈন্যরা যুদ্ধ করেছেন মাত্র 13 দিন। তারা 13 দিন যুদ্ধ করে আমাদের 9 মাসের অর্জনকে, আমাদের 9 মাসের অবদানকে নরেন্দ্র মোদী অস্বীকার করছেন। এর থেকে হাস্যকর কোনো ব্যাপার হতে পারে না। আসলে মূল বিষয়টা আমি যেটা মনে করি, 5ই আগস্ট যখন শেখ হাসিনা অর্থাৎ ভারতের তাবেদার যে প্রধানমন্ত্রীটি বাংলাদেশের ক্ষমতা আঁকড়েছিলেন, তিনি যখন ভারতে পালিয়ে গেছেন, এই পালিয়ে যাওয়ার সাথে সাথে ভারত নামক দেশটি কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ভারত বিষয়টিকে এখন পর্যন্ত মেনে নিতে পারছে না বা হজম করতে পারছে না। এই কারণে গত 4-5 মাস ধরে আপনি খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু কখনো মাইনরিটি ইস্যু, কখনো শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে,
কখনো বাংলাদেশে গণহত্যা চলছে, এই ধরনের নানা অপপ্রচার করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ভারত বারবার করেছে, কিন্তু তাদের প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তাদের এই যাবতীয় প্রচেষ্টা ব্যর্থতার পর এখন তারা আমাদের আবেগে হাত দিয়েছে, অর্থাৎ আমাদের মহান মুক্তিযোদ্ধাদের অবদান এই তারা আবেগ নিয়ে খেলার চেষ্টা করে। আমি মনে করি তাদের এই খেলাটিও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। শুধু তাই না, দেখেন ভারত এমন একটা দেশ, তারা বলে যে নেইবার ইজ ফার্স্ট, এই পলিসি তারা ব্যর্থ হয়েছে। তারা নেপাল থেকে বিতাড়িত হয়েছে, শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছে, মালদ্বীপ থেকে বিতাড়িত হয়েছে, সর্বশেষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় তাদের কোনো বন্ধু আছে কি? উত্তর হচ্ছে না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারত যদি তাদের এই নোংরা খেলা এবং নোংরা নীতি অব্যাহত থাকে, তাহলে শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্ব থেকে ভারত একদিন বিচ্ছিন্ন হয়ে পড়বে। আরেকটি বিষয় আসলে আমার জানার খুব আগ্রহ, সেটি হচ্ছে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন। তো তাদের উদ্যোগ, তাদের কথাবার্তা এবং তিনি দেশে ফিরে গিয়ে যে সংবাদ সম্মেলনটি করেন সেখানে তার মন্তব্য সব মিলিয়ে মনে হচ্ছিল ভারতের দিক থেকে পুরো বিষয়টি নিউট্রালাইজ করার, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করার বা স্বাভাবিক করার একটা তো তীব্র টানাপোড়েন চলছে নানা ইস্যু নিয়ে, ভারতেরই সৃষ্ট কিন্তু চলছে। তো এটাকে একটু ঠান্ডা করার চেষ্টা ভারতের মধ্যে শুরু হয়েছে, কিন্তু আজকের স্ট্যাটাসটি দেখার পর মনে হলো আসলে সেই ধরনের কোনো উদ্যোগ ভারতের দিক থেকে নেই। তারা ঠিক জিনিসটাকে শান্ত করার চেষ্টা করছে না, সম্পর্ক স্বাভাবিক করার কোনো চেষ্টা তাদের মধ্যে নেই। তো তাহলে মাঝখানে যে পররাষ্ট্র সচিব সব সফর করে গেলেন, এটা কি নেহায়েতি রুটিন ওয়ার্ক ছিল? আমি আপনাকে একটু জিনিস স্মরণ করে দিতে চাই। বিশেষ করে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে থেকে যে রাজনৈতিক বক্তব্য এবং বিবৃতি দিচ্ছেন, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অবস্থান কিন্তু অত্যন্ত কড়া এবং স্পষ্ট। সেটা দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে যেমন এসেছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন, এখানেও জোরালোভাবে বলা হয়েছে তিনি কিন্তু সেখানে শেখ হাসিনার এই যে বক্তব্য এবং বিবৃতি, এটাকে যে ভারত ডিজোন করছে বা সমর্থন করছেন এ ধরনের কিন্তু কিছুই তিনি বলেননি। তিনি একটা সেন্টেন্সই তিনি উল্লেখ করেছেন যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে কোনো প্রভাব পড়বে না, ফুল স্টপ। এর বাইরে কিন্তু কিছু বলেনি। কিন্তু আমরা দেখলাম যে উনি যখন ফিরে গেলেন, সেখানে তিনি ভারতীয় সংসদের অল পার্টি পার্লামেন্টারি ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে তিনি একটা বিবৃতি দিয়েছেন বা সেখানে তিনি একটু শুনানিতে অংশ নিয়েছেন। কিন্তু সেই যে শুনানির অংশ, সেখানে কিন্তু সরাসরি কোনো বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের সংসদ কারোর পক্ষ থেকে কিন্তু সরাসরি আসেনি। কিন্তু তারা ভারতের কয়েকটা মিডিয়াকে দিয়ে কিছু নিউজ করিয়েছে। সেই নিউজে তারা বলার চেষ্টা করেছে যে ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে এন্ডোর্স করে না, অর্থাৎ সমর্থন করে না। এটা আমি মনে করি এটা ভারতের একটি চাতুরতা ছাড়া আর কিছু না। তারা এই ধরনের একটা খবর দিয়ে তারা বাংলাদেশের পাঁচটাকে বুঝতেছে যে দেখি বাংলাদেশের পাঁচটা কি হয়। আসলে তাদের বাংলাদেশ ভারত সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে নিবে বর্তমান সময়ে, এটা আমার মনে হয় না। কারণ হচ্ছে আমি আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হলো, 6 আগস্ট সম্ভবত ভারতের বেশ কয়েকটা মিডিয়াতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 2 জন কর্মকর্তাকে উদ্ধৃত করে একটা খবর প্রচারিত হয়। ওই 2 কর্মকর্তা স্পষ্টভাবে বলছে যে এই মুহূর্তে যারা ক্ষমতায় আসছে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট, তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখা বা তাদের সাথে এঙ্গেজ করার তেমন কোনো দরকার নেই। সাথে সাথে ভাই এটাও উল্লেখ করে যে বাংলাদেশের প্রশাসনে অর্থাৎ সিভিল প্রশাসনে এবং মিলিটারি প্রশাসনে আমাদের বন্ধু রয়েছে যারা বাংলাদেশ ভারত সম্পর্ককে গুরুত্ব দেয়। অর্থাৎ তখন তারা মনে করেছিল যে হাসিনা পালিয়ে গেছে, তাতে কি, প্রশাসনে তো ভারতপন্থী লোক রয়েছে, সেনাবাহিনীতে ভারতপন্থী লোক রয়েছে। এই জন্য তারা বলেছিল যে ডক্টর ইউনূসের সরকারকে বোঝার করার কোনো প্রয়োজন নাই। কিন্তু বাস্তবে আসলে সে ঘটনা ঘটেনি। তারা এখন দেখছে যে তাদের আগে যে অবারিত অ্যাক্সেস ছিল সেই অ্যাক্সেস তারা কোথাও পাচ্ছে না। এই কারণেই তারা বাংলাদেশকে চাপে রাখার একটা কৌশল নিয়েছে এবং তারা চায় না যে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা স্বাভাবিক পর্যায়ে যাক বা প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক তৈরি হোক। এটা এই মুহূর্তে ভারত সরকার চায় বলে আমি অন্তত মনে করি না। বশির আমাদের একটি চমৎকার বিশ্লেষণ দিয়ে গেল, যার পর আসলে এই ভারতের অভিসন্ধি নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহের আর অবকাশ থাকে না, প্রশ্নই থাকে না যে তারা কোনো স্বাভাবিকতা চায় না। তারা এই সময়টিতে এটাই চাচ্ছে বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশের জনগণের সাথে একটা বৈরী অবস্থানে থাকতে এবং যতভাবে সম্ভব আমাদেরকে একটু সংকটময় পরিস্থিতিতে ফেলতে। এটা হোক সেটা সংখ্যালঘু কার্ড খেলে হোক অথবা অন্য যে কোনোভাবে হোক, তারা আমাদেরকে একটু ব্যাকফুটেই রাখতে চাচ্ছে। কাজেই আমাদের সম্ভবত
ইলিয়াস, নিউজ পাইছো? হবে। ধন্যবাদ সবাইকে।